হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আদিত্য আজ নিজের বাসায় এসেছে। বিহানার আবিরকে জোর করে নিয়ে এসেছে, কারণ এই দুদিন আদিত্যর কোনো নাওয়া খাওয়া নেই, পাগলের মতো হয়ে গেছে। আজ নূরকে রিলিজ দিয়ে দিয়েছে। নূর ওর মা বাবার বাসায় চলে গেছে। নূরকে নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল ওর প্রাণটায় ওর কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। সে কি আর কখনো তার এঞ্জেলকে পাবে না? নূর কি তার হিরোকে কখনো মনে করবে না? না, আর নিতে পারছে না আদিত্য। অনুভূতি শূন্য হয়ে পড়ছে আদিত্য। নিজেকে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। আদিত্য ধীরে ধীরে ক্লান্ত শরীরে বাসায় ঢুকলো। নূরকে ছাড়া আজ এই বাসাটা যেন বিরান মরুভূমি মনে হচ্ছে। সারা বাড়িতে নূরের ঘ্রাণ ছড়িয়ে আছে, যেন নূর এখানেই আছে, এখনই হয়তো কোত্থেকে ছুটে চলে আসবে, আদিত্যকে জড়িয়ে ধরে বলবে, আরে হিরো, তুমি এসে গেছো, আমার চকলেট দাও। আর আদিত্য চকলেট বের করে দিতেই নূর তার হিরোকে মিষ্টি করে একটা ভালোবাসার পরশ দিয়ে দিবে। আদিত্যর ভাবনার মাঝেই হঠাৎ নূরের হাসির শব্দ শুনতে পেল আদিত্য। আদিত্য চমকে পাশে তাকিয়ে দেখল নূর সোফায় চারদিকে ঘুরছে আর খিলখিল করে হাসছে। আদিত্য খুশি হয়ে নূরকে ধরতে গেলেই নূর সেখান থেকে হাওয়া হয়ে গেল। আদিত্যর খুশিটা উধাও হয়ে গেল। আদিত্য আবারও নূরের হাসির শব্দ শুনতে পেল। পাশে তাকিয়ে দেখল নূর সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে আর হাসতে হাসতে আদিত্যকে ডাকছে, হিরো হিরো, আসো আসো, আমাকে ধরো। আদিত্য আবারও ধরতে গেলে আবারও গায়েব হয়ে গেল নূর। পরক্ষণেই আবারও একইভাবে নূর অন্য জায়গায় হেসে হেসে খেলা করছে। সারা বাড়িতে নূরের হাসির শব্দ ঘুরে বেড়াচ্ছে। চারদিক থেকে শুধু নূরের হাসির শব্দ আদিত্যের কানে বাজছে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই নূরকে দেখতে পাচ্ছে। এসব আর সহ্য করতে পারছে না আদিত্য। ওর দম বন্ধ হয়ে আসছে। আদিত্য এক ছুটে বাসার বাইরে বেরিয়ে এলো। দৌড়ে বাইরে এসে দুই কান চেপে ধরে বসে পড়ল। আবির আর বিহান ওখানেই ছিল। আদিত্যকে এভাবে যেতে দেখে ওরাও ওর পিছে গেল। আদিত্যর কাছে বসে বিহান বলে উঠল, নিজেকে একটু সামলা আদি, এইভাবে ভাঙা পড়লে কি চলবো? আদিত্য ব্যথিত কণ্ঠে বলল, না বিহান, আমি পারবো না। আমি এই বাসার ভিতর যেতে পারবো না। নূরকে ছাড়াই বাসা আমাকে কুড়ে খেতে চাইছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সব জায়গায় নূরের প্রতিধ্বনি হচ্ছে। আমি পারবো না থাকতে ওখানে। আবির বলে উঠল, নিজেকে একটু শক্ত করো ভাইয়া, এত ভেঙে পড়লে কীভাবে চলবে? তুমি দেখো ভাইয়া, ভাবিটা তোমাকে বেশি দিন ভুলে থাকতে পারবে না। খুব শীঘ্রই তার সব আবারও মনে পড়ে যাবে, তখন সে তোমার কাছে আবার চলে আসবে। আদিত্য আবিরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সত্যি বলছিস তুই? সত্যি আমার অ্যাঞ্জেল আমার কাছে আবার ফিরে আসবে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই হবে। নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখো ভাইয়া, দেখবে সব ঠিক হয়ে যাবে। এভাবে আবির আর বিহান আদিত্যকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে আবারও বাসার ভেতরে নিয়ে এলো। আজ প্রায় মাসখানিক হয়ে গেছে নূর আদিত্যের জীবন থেকে যাওয়ার। এই কয়দিনের প্রত্যেকটা মুহূর্ত যেন আদিত্যের কাছে এক একটা বছর মনে হয়েছে। আর প্রতিটি মুহূর্তই অসহ্য যন্ত্রণাদায়ক। যেন বেঁচে থেকেও বেঁচে নেই আদিত্য। দেহটা তো আছে, তবে প্রাণটা নেই। নির্জীব নিষ্ক্রিয় হয়ে গেছে সব কিছু। আদিত্য ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো ঘুমায় না। কিভাবে ঘুমাবে? এখন যে আর ওর বুকে ওর এঞ্জেলটা থাকে না, তাই তো আর দু চোখে ঘুমও আসে না। তবুও একটু চোখের শান্তি পায় যখন সে দূর থেকেই নূরকে দেখে। নীলা আদিত্যকে সবসময় নূরের সব আপডেট দেয়। নূরের অগোচরে নূরের ভিডিও করে আদিত্যকে পাঠায়। আর তখনই আদিত্যর তৃষ্ণার্ত মনটা একটু ঠান্ডা পায়। আবির, বিহান আর আয়াত সবসময় আদিত্যকে স্বাভাবিক করার চেষ্টা করে, তবে কেউই তেমন একটা সফল হয়ে ওঠে না। সবার জীবনই কেমন যেন হঠাৎ করে থমকে গেছে। অন্যদিকে নূরের জীবন তার মোতাবেক স্বাভাবিকই চলছে। নূরকে আদিত্যর ব্যাপারে কিছুই বলা হয়নি। আদিত্যই মানা করেছে, কারণ আদিত্য নূরকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না।
নূর এখন পুরোপুরি সুস্থ, আবার আগের মতো নর্মাল জীবনযাপন করছে। নূর ওর পড়ালেখা কন্টিনিউ করার জন্য আবারও প্রাইভেট একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে। পুরান বন্ধুদের সাথে কথাবার্তা শুরু করেছে। বলতে গেলে সব কিছুই পারফেক্ট চলছে, তবুও সব কিছু থেকেও যেন মাঝে মাঝে কেন জানি নিজেকে অপূর্ণ অপূর্ণ লাগে। মনে হয় কিছু একটা যেন মিসিং আছে, তবে সেটা কি সেটাই ভেবে পায় না নূর। রাতে ঘুমাতে গেলে কেমন জানি খালি খালি লাগে, মনে হয় কিছু একটা নেই। এমনটা কেন হয় বুঝতে পারে না নূর। এসব ভেবে মাঝে মাঝে উদাসীন হয়ে পড়ে নূর। চোখ বন্ধ করলে মাঝে মধ্যে কেমন জানি আবসা আবসা কিছু ভেসে ওঠে ওর চোখের সামনে, তবে কিছুই স্পষ্ট না, তাই নূর বুঝে উঠতে পারে না। বেডের উপর অচেতনের মতো পড়ে আছে আদিত্য। রাতে অনেক নেশা করেছে, আসলে আদিত্যর যন্ত্রণা অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে তখন নিজেকে ভুলতে এই নেশায় ডুবে পড়ে। যদিও সেটা কতটা কার্যকর হয় তা জানা নেই আদিত্যের। হঠাৎ গায়ের ওপর ঝপাত করে পানি পড়ায় ধরফরিয়ে ওঠে আদিত্য। চোখ ডোলে সামনে তাকিয়ে দেখে বিহান আর আবির বালতি হাতে দাঁড়িয়ে আছে। তার মানে এই কাজটা ওদেরই। আদিত্য একটু রেগে গিয়ে বলল, হোয়াট দ্য হেল, তোদের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে? বিহান বলে উঠল, মাথার স্ক্রু আমগো না তোর ঢিলা হইছে। আর শুধু স্ক্রু না, তোর নাট বল্টু সব খুইলা পইরা গেছে, সব কিছুতে জং ধইরা গেছে। মোট কথা হইল তুই এখন একখান পুরাইনা ভাঙ্গা হইয়া গেছস। আদিত্য ভ্রুকুসকে বলল। হোয়াট ননসেন্স, কি আবল তাবল বকছিস? এবার আবির তার সো কল্ড মেলোড্রামা করে বলে উঠল, বিয়ান একদম ঠিক বলেছে ভাই, তুমি একদম বেকার ইউজলেস হয়ে গেছো। নিজেকে দেখো একবার, যাকে বলে একদম গুড ফর নাথিং। দাড়ি মুখ দিয়ে তো এমাজনের জঙ্গল হয়ে গেছে। চেহারায় অবস্থা এমন যেন এখানে কোনো পাগলাগারদ থেকে পালিয়ে এসেছ। তোমার কাছ থেকে এটা আশা করিনি ভাই। জানো তোমাকে নিয়ে আমাদের কত আশা ছিল, কত গর্ব করে বলতাম এই হলো আমাদের ভাই, দ্য ম্যাচম্যান, দ্য গ্রিক গড, দ্য ওয়ান অ্যান্ড অনলি আদিত্য, যার মতো পুরুষ এই দুনিয়াতে আর একটাও নেই। আর সেই তুমি আমাদের সব গর্বের উপর পালি ঠেলে দিলে। ম্যাচে মাত্র দূরের কথা, তুমি তো এখন ম্যাচের কাঠিও নেই। আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, সকাল সকাল কি গাঞ্জা খেয়ে এসেছিস নাকি তোরা, নাকি মাথায় আঘাত পেয়েছিস? এভাবে পাগলের মতো কি যাতা বলছিস? দেখ, সকাল সকাল আমার মেজাজ খারাপ করলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে। বিহান বলে উঠল, আরে গাঞ্জা আমরা খাই নাই, আজকাল তো ওইটা তোর প্রিয় খাবার হইয়া গেছে। আরে হালা, কবির সিং এর সায়েদ কাপুরও তো এত মাল খায় নাই যতটা তুই এই এক মাসে ঢালছোস। তুইও ওই গাঞ্জাঘর কবির সিং এর মতোই আবাল মার্কা কাম করতেছোস। তুই কি ভাবছোস এমতে করলে তোর সব ঠিক হইয়া যাইব গা? আবির বলে উঠল, হ্যাঁ ভাই, বিয়ান ঠিক বলেছে। আচ্ছা একটা কথা বলো তো, ভাবিডাল তোমাকে কি বলে ডাকতো? হিরো বলে ডাকতো তাই না? তাহলে তুমি বলো তো, তুমি কি এখন হিরোদের মতো কাজ করেছো? আদিত্য ভ্রুকুসকে বলল, মানে? মানে হিরোরা কি এত সহজে হার মেনে যায়? তাহলে তুমি এত সহজে হার মানলে কিভাবে? এতটাই সহজে কিভাবে হাল ছেড়ে দিতে পারো তুমি? তো কি করব, তোরা তো জানিসই নূর। আদিত্যর কথা শেষ হওয়ার আগে আবির বলে উঠল, হ্যাঁ জানি, ভাবিডাল তোমাকে ভুলে গেছে। আরে তাতে কি হয়েছে, নূরের স্মৃতি গেছে, কিন্তু নূর তো আছে। তুমি তার জীবনের নতুন হিরো হিসেবে চাও। সে না হয় আগের স্মৃতি ভুলে গেছে, তুমি তার সাথে নতুন স্মৃতি তৈরি করো। তার মানে নতুন করে তোমার জন্য অনুভূতি জাগাও। আরে তুমি হলে সাদমান শহরের আদিত্য, যার চার্মের সামনে সব মেয়েদের মন পরাজিত হয়ে যায়। তাহলে ভাবি ডলকে কেন নিজের ফ্যাভরিটি দেখাচ্ছ না? আরে সোসাম চার্ম ব্রো, ভেতরের প্রেমিক পুরুষকে জাগাও, নতুন করে ভাবিকে তোমার প্রেমের মায়ায় ফেলো। আরে এমন কপাল কয়জনের হয় বিয়ের পরে নিজের বউয়ের সাথে আবার নতুন করে প্রেম করার? এবার বিহান বলে উঠল, একখান কথা ভাবছোস কখনো? নূর কিন্তু জানে না ওর বিয়ে হইয়া গেছে গা। তাইলে এমনও তো হইতে পারে যে নূরের জীবনে অন্য কেউ চলে আইলো, আর নূরেরও তখন তারে ভালো লেগে গেল। তখন কি করবি তুই? একবারও ভাবছোস? বিহানের কথায় আদিত্য চমকে উঠল। সত্যি যদি কখনো এমন হয়? না না, কখনোই না। নূর শুধু আমার, আর কারো না। আর কাউকে আমি ওর কাছে আসতে দেব না, কখনোই না। বিহান বলে উঠল, আমগো কাম ছিল বুঝাই না, তাই আমরা বুঝাইলাম। এখন তুই দেখ তুই কি হবি, আবাল মার্কা দেবদাস হবি নাকি মাসো ম্যান হিরো হবি? কথাগুলো বলে ওরা চলে গেল আর আদিত্য বসে বসে ভাবতে লাগলো।
ড্রয়িং রুমের সোফায় বিহান, আবির আর আয়াত গালে হাত দিয়ে বসে আছে। বিহান গালে হাত দেওয়া অবস্থায় আবিরের দিকে তাকিয়ে বলল। তোর কি মনে হয় ডোজ কামে লাগবো? আবিরও একই ভঙ্গিতে বলল। যে ভাষণ দিয়ে এসেছি তাতে এফেক্ট তো হওয়া লাগে। এখন দেখা যাক আমাদের মেহনত কতদূর সফল হয়। মাগার যাই কস, তোর ডায়লগ গুলান কিন্তু জোস ছিল। কোন মুভি থেকে চুরি করছস? আবির অ্যাটিটিউড দেখিয়ে বলল। এগুলো আমার অরিজিনাল নিজস্ব ডায়লগ। এই আবির কারোরটা চুরি করে না। এটাকে ট্যালেন্ট বলে, ট্যালেন্ট। এত ট্যালেন্ট নিয়েও কখনো অহংকার করিনি আমি। দেখেছিস কতটা মহান আমি। বিহান তাচ্ছিলের সুরে বলল। হ খালি তুই কেন, তোর জাইঙাটাও ট্যানেল। আইসে আমার ট্যানেল। সন্ধ্যার পরে বাইরে গিয়া মুতার সাহস নাই, তার আবার ট্যানেল। তোর ট্যালেন্টের ওপর স্যানিটাইজ কর, ভাইরাস ছড়াইয়া গেছে গা। আবির খেপে গিয়ে কিছু বলতে যাবে তখনই আদিত্য সিঁড়ি বেয়ে নেমে এলো। আদিত্যের দিকে তাকাতেই সবাই 880 ভোল্টের একটা ঝটকা খেলো। সবাই হা হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্যকে পুরো কিলিং লাগছে। আদিত্য দাড়ি মোজ ট্রিম করে ফেলেছে, জিন্স টি শার্ট, চোখে সানগ্লাস সব মিলিয়ে পুরো হিরো লুক। বিহান ঠোঁট চোখা করে শীষ বাজিয়ে উঠল। আবির বলে উঠল। ওয়াও, বললা क्या लग रहा है भाई, আজ তো নিজের চান দিয়ে 200-400 ঘাড় করে ফেলবে। আয়াতও বলে উঠল। সত্যি ভাইয়া তোমাকে একদম সুপার লাগছে। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল। প্রথম শ্বশুরবাড়ি যাবো তো, তাই একটু ভালো তো লাগতে হবে, কি বলিস তোরা? আবির আর বিহান অবাক হয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকালো, তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল। তার মানে তুই আমাদের কথা মেনে নিয়েছিস? আদিত্য মুস্কি হেসে বলল। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, আমার এভাবে বসে থাকলে হবে না, নূরকে নতুন করে পাওয়ার চেষ্টা করতে হবে। আবির আর বিহান খুশি হয়ে দুজন মিলে আদিত্যকে ধরে উঁচু করে ঘোরাতে লাগলো আর হৈ হৈ করে উঠল। একটু পরে নামিয়ে দিয়ে বলে উঠল। আমরা সত্যি অনেক খুশি, শেষমেশ তুই ডিপ্রেশন থেকে বের হলি, দেখবি এখন সব ঠিক হয়ে যাব। আবির দুষ্টু হেসে বলল। ভাই আমারও সাথে নিয়ে চল না, আমিও আমার কচি বিয়ানটাকে একটু দেখে আসবো না। মানে তোমার সঙ্গে সঙ্গে আমি ঠিকমতো প্রেম করতে পারিনি। আবিরের কথায় সবাই হেসে দিল। নূর ওর মাকে খুঁজতে এসে দেখলো ওর মা ওদের গেস্ট রুমটা পরিষ্কার করছে, আবার নতুন চাদর আর পর্দাও লাগাচ্ছে। নূর ভ্রুকুসকে বলল। কেউ আসবে নাকি মা? রুমের এত রূপচর্চা করছো কেন? নূরের মা কাজ করতে করতেই জবাব দিল। হ্যাঁ আসবে। কে আসবে? আসলে এই রুমটা পেন গেস্ট হিসাবে ভাড়া দিয়েছি, শুধু পড়েছিল, তাই ভাবলাম ভাড়া দিলে কিছু টাকাও আসবে আর রুমটাও কাজে লাগবে। কি বলছো মা? কবে ভাড়া দিলে? আমাকে তো কেউ কিচ্ছু বললো না। আর এটা আবার কেমন কথা? নিজেদের বাসায় তুমি অন্য একটা বাইরের লোককে আনবে? কে না কে, কেমন হবে না হবে এমন এমনি একজনকে তুমি বাসায় থাকতে দিবে? যদি কিছু হয়ে যায়, তার উপর এ বাড়িতে আমরা প্রাপ্তবয়স্ক 2 জন মেয়ে থাকি, যদি কিছু হয়ে যায়। নূরের মা বলে উঠল। এই নিয়ে তোকে ভাবতে হবে না, যে ছেলেটা আসবে সে আমার এক আত্মীয়র পরিচিত। ছেলেটা নাকি বিদেশ থেকে কোনো এক বিজনেসের কাজে এসেছে, এখানে তেমন কাউকে চিনে না, আর হোটেলের খাওয়া নাকি ছেলেটা খেতে পারে না, তাই সে এখানে পেন গেস্ট হিসাবে থাকবে, তাই চিন্তার কিচ্ছুই নেই। নূর অবাক স্বরে বলল। হোয়াট? তার মানে একজন ছেলে মানুষ আসবে এখানে থাকতে? মা, তুমি কি পাগল হয়ে গেছো? একজন অপরিচিত ছেলেকে তুমি বাসার ভেতর থাকতে দিবে? নূরের মা একটু বিরক্তির সুরে বলল। হ্যাঁ, তোর কি হয়েছে? ছেলে মানুষ বলে কি তাকে পেন গেস্ট রাখা যায় না? এই তুই যা তো এখান থেকে, আমার অনেক কাজ আছে, শুধু আমার মাথা খাস না। নূর যেন তাজ্জব বনে গেল। যে মা আজ পর্যন্ত বাড়ির আশেপাশে কোনো ছেলে মানুষকে আসতে দেয়নি, এমনকি নূরের খালাতো ফুফাতো চাচাতো মামাতো যত কাজিন প্রাপ্তবয়স্ক ভাইয়েরা আছে, তাদের এই বাসায় তেমন একটা আসতে দিত না। যদি বা আসতো, নূর আর নীলাকে তাদের রুম থেকে বের হতে দিত না। আর আজ কিনা অনায়াসে বাইরের একজন ছেলে মানুষকে বাসার ভেতরে নিয়ে আসছে, তাও আবার এমন একটা ভাব করছে যেন পেইং গেস্ট না, তার মেয়ের জামাই আসছে।
নূরের ভাবনার মাঝে নীলা এসে উৎসাহিত কণ্ঠে বলল। আপু চলো না, আমাকে একটু শাড়ি পরিয়ে দাও না। নূর ভ্রুকুসকে বলল। কেন, তোর আবার হঠাৎ করে শাড়ি পরার ইচ্ছে জাগলো কেন শুনি? হুম, আমি বুঝতে পারছি না হচ্ছেটা কি এসব। মনে হচ্ছে এ বাড়িতে যেন ঈদের উৎসব শুরু হয়েছে। নীলা বলে উঠল। আরে এমন কিছুই না, আসলে আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো, তাই আমরা সব বান্ধবীরা মিলে শাড়ি পরে যাব বলে ভেবেছি। তাই আজকে একটু পরে দেখতে যাই কেমন লাগে, আর শাড়ি পরে থাকার প্র্যাকটিসটাও হয়ে যাবে। চলো না প্লিজ। ঠিক আছে চল। নূর নীলার রুমে এসে শাড়ি হাতে নিতেই নীলা বলে উঠল। আপু চলো না, আমরা দুই বোনই আজকে শাড়ি পরি, অনেক মজা হবে। আরে না, আমার এখন শুধু শাড়ি টাড়ি পরতে ইচ্ছে করছে না। নীলা মিনতির সুরে বলল। প্লিজ আপু পড়ো না, সত্যি অনেক মজা হবে। প্লিজ 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 আপু, আমার শোনা আপু, আমার মনে আপু প্লিজ। নূর আর না পেরে রাজি হয়ে গেল। নীলার খুশি আর দেখে কে, ওর প্ল্যান কাজ করছে। এসব নূরকে শাড়ি পরানোর জন্যই করেছিল। অতঃপর দুই বোন শাড়ি পরে নিল। নূর একটা পিঙ্ক কালারের আর নীলা একটা ব্লু কালারের জামদানি শাড়ি পরল। নীলার চাপাচাপিতে নূর একটু সেজেও নিল। চোখে কাজল, কানে বড় ঝুমকা, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে কাচের চুড়ি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে দুই বোনকে। বেলা 2টার দিকে আদিত্য আর আবির নূরদের বাসায় এলো। বুকটা ধরফর করছে আদিত্যর। আজ কতদিন পরে আদিত্য ওর এঞ্জেলকে সরাসরি দেখতে পাবে। না জানি নূর আমাকে দেখে কিভাবে রিয়াক্ট করে। এসব ভাবতে ভাবতেই বাসার ভেতরে এলো আদিত্যরা। নূরের মা বাবা আদিত্যকে দেখে অনেক খুশি। এতদিন পরে আদিত্যকে একটু স্বাভাবিক দেখে তাদেরও একটু শান্তি লাগছে। আদিত্য আর আবির ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। আদিত্য নূরের মায়ের দিকে তাকিয়ে বলল। মা, নূর কিছু বুঝতে পারেনি তো? নূরের মা বলে উঠল। আরে না, তুমি যেভাবে বলেছিলে আমরা সেভাবে ওকে বলেছি, তুমি চিন্তা করো না। আদিত্য এদিক ওদিক চোখ ঘুরিয়ে নূরকে খুঁজতে লাগলো। হঠাৎ হাসির রিনিঝিনি শব্দে পাশ ফিরে তাকালো আদিত্য। নূর আর নীলা একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে আর হাসতে হাসতে পাশের রুম থেকে বেরিয়ে আসছে। নূর এখনো আদিত্যকে দেখেনি, তবে আদিত্যর চোখ আর হৃৎপিণ্ড দুটোই ওর পরিটার ওপর আটকে গেল। আজ যেন নতুন নূরকে আবিষ্কার করলো আদিত্য। এই প্রথম নূরকে শাড়িতে দেখছে আদিত্য। হৃদস্পন্দন যেন কিছু সময়ের জন্য থমকে গেল। নূরকে আগের সেই বাচ্চা এঞ্জেল মনে হচ্ছে না। এ যে এক অপরূপ মহীয়সী নারী, যার রূপের ঝংকারে যে কেউ ঝলসে যাবে। আদিত্য অপলক চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আদিত্য এতদিন শুধু নূরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছে, তবে আজ যেন এই মহীয়সী নারীর প্রেমে পড়ে গেল আদিত্য। নূর হাঁটতে হাঁটতে হঠাৎ বেখেয়ালিতে শাড়ির সাথে পা বেজে পড়ে যেতে নিল। আদিত্য সেটা দেখে দ্রুত গিয়ে নূরকে ধরল। এক হাত নূরের কোমরে রেখে আরেক হাতে নূরের কাঁধ ধরে নূরকে আটকালো। নূর চমকে গিয়ে আদিত্যের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতে কিছু একটা হয়ে গেল নূরের। হঠাৎ বুকের ভেতর কেমন ধুকপুক শুরু হয়ে গেল। কেমন যেন খুব চেনা চেনা একটা ঘ্রাণ পেল নূর। আনমনেই আদিত্যর দিকে তাকিয়ে রইল নূর। আর আদিত্য তো আগে থেকেই ডুবে আছে নূরের ওই ডাগর ডাগর কাজল কালো আখি জোড়ায়। আদিত্য আর নূর একজন আরেকজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সম্ভূতি ফিরে পেতেই নূর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আদিত্যের কাছ থেকে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলে উঠল। তুমি, আপনি ঠিক আছেন? নূর আদিত্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কে? আর এভাবে আমাকে ধরতে কে বলেছে আপনাকে? হুম। আদিত্য মুচকি হেসে বলল। আমি এই দেশের একজন দায়িত্ববান নাগরিক, আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে চোখের সামনে একজন সুন্দরী মেয়েকে তো আর পড়ে যেতে দিতে পারি না, তাই না? তাই আপনাকে বাঁচাতে চলে এলাম। ওদের কথার মাঝে নূরের মা এসে বলল। আরে নুরিমা, তোকে বলেছিলাম না পেন গেস্টের কথা, এই হলো সেই পেন গেস্ট। ওর নাম আদিত্য।
আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। মায়ের কথায় নূর আদিত্যের দিকে আবারও কৌতূহলী দৃষ্টিতে তাকালো। লোকটাকে ওর কেমন যেন রহস্যময় লাগছে। লোকটার চোখে কিছু একটা আছে। ওই চোখে তাকালে বুকের ভেতরটা কেমন যেন টিপ টিপ করে ওঠে। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না নূর। নূর আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ওই চোখের দিকে। চোখ সরিয়ে নিয়ে আদিত্যকে পাশ কাটিয়ে চলে গেল। আর আদিত্য শুধু মুচকি হাসলো। আবির বেচারাও কখন থেকে তার কচি বেআইনটার দিকেই চোখ গেড়ে বসে আছে। কচি বেআইনটাকে যে আজ বউ বউ লাগছে ওর কাছে। আবির সবার অগোচরে নীলার দিকে তাকিয়ে দুষ্টু হেসে চোখ মেরে দিল। তারপর ঠোঁট চোখা করে চুমু দেখালো। নীলা সেটা দেখে লাজুক হাসলো। নূরের মা নূরের দিকে তাকিয়ে বলল, নুরিমা, যা তো আদিত্যকে ওর রুমটা দেখিয়ে দে। নূর অবাক চোখে ওর মায়ের দিকে তাকালো। আজ ওর মায়ের কার্যকর্ম সব অদ্ভুত লাগছে নূরের কাছে। একে তো একটা বাইরের একজন ছেলে মানুষকে বাসায় নিয়ে এসেছে, তার উপর আবার আমাকে বলছে রুম দেখিয়ে দিতে। মায়ের মাথাটা বোধহয় সত্যিই গেছে। নূরের ভাবনার মাঝেই ওর মা আবারও বলে উঠল, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা। নূর বলে উঠল, আমি? হ্যাঁ তুই না তো কি পাশের বাড়ির রহিমা? যা তাড়াতাড়ি। মায়ের ধমকে অগত্যা নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, চলুন। আদিত্য মুচকি হেসে ওর ট্রলি ব্যাগটা নিয়ে নূরের সাথে গেল। নূর আদিত্য সাথে করে গেস্ট রুমে নিয়ে এলো। রুমে এসেই বলে উঠল, এই হলো আপনার রুম, দেখেছেন তো, এখন আমি যাই। কথাটা বলেই নূর চলে যেতে নিলেই আদিত্য পেছন থেকে বলে উঠল, আরে আরে, কোথায় যাচ্ছেন? নূর আদিত্যের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে উঠল, কোথায় যাচ্ছি মানে? আপনাকে রুম দেখানোর দরকার, দেখিয়ে দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল, দেখানো হয়েছে মানে? আরে শুধু বললেন আর দেখানো হয়ে গেল? আরে আমি এখানে নতুন, কোথায় কি আছে কোনটা কিভাবে করব সেসব তো আপনি ভালো করে বললেনই না। মানে এখানে কি এমন এত বলার আছে শুনি? আছে তো, এই যে ধরুন আমার এই লাগেজের জিনিসগুলো আমি কই রাখবো, তারপর আমার অন্যান্য জিনিসগুলো কোনটা কোথায় রাখবো এটা তো দেখিয়ে দিবেন তাই না? তারপর এখানে পানি ঠিক মতো আসে কিনা, কোন টাইমে কোন খাবার খাওয়া হয়, এগুলো আমাকে না বললে আমি কিভাবে বুঝবো বলেন? নূর একটু বিরক্তির সুরে বলল, আচ্ছা চলুন, আমি দেখিয়ে দিচ্ছি সব। কথাটা বলে নূর এক এক করে আদিত্যকে সব বলতে লাগলো। আর আদিত্য শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। নূর কি বলছে সেসব কিছুই আদিত্যের কর্ণপাত হচ্ছে না। ও তো শুধু ওর প্রতিদিনের আখির তৃষ্ণা মেটাচ্ছে। খুব ইচ্ছে করছে নূরকে একটু বুকের মাঝে জড়িয়ে নিতে, তবে মনের ইচ্ছেটাকে আপাতত দমিয়ে নিল আদিত্য। যা পাচ্ছে এটাই কি কম নাকি? আল্লাহ সহায় থাকলে একদিন সবই হবে। তবে আদিত্য আরেকটা জিনিসও খুব মিস করছে, ওর বাচ্চা এঞ্জেলটাকে। তার মিষ্টি হাসি, কিউট কিউট কথাগুলো অনেক মিস করছে আদিত্য। নূর সব কিছু বুঝিয়ে দিয়ে আবারও চলে যেতে নিলে আদিত্য আবারও নূরকে আটকে দিয়ে বলল, শুনুন, আমাকে একটু আমার জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে দিতে সাহায্য করবেন প্লিজ। নূর মনে মনে বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে আদিত্যের কথা মেনে ওর জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে সাহায্য করলো। আর আদিত্য বরাবরের মতো মুগ্ধ নয়নে শুধু নূরকেই দেখে গেল। কাবার্ডে কাপড় চোপড় গোছানোর সময় আদিত্য নূরের পেছনে দাঁড়িয়ে মাথাটা হালকা ঝুঁকিয়ে নূরের চুলের ঘ্রাণ নিল। আজ কতদিন পর সে নূরের শরীরে ঘ্রাণ পাচ্ছে। মুহূর্তটা এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব না। তাই নূর বুঝে ওঠার আগে আদিত্য আবার সরে এলো। সব গোছানো শেষে নূর আবারও চলে যেতে নিলে আদিত্য আবারও বলে উঠল, শুনুন। নূর আদিত্যের দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, এখন আবার কি? দেখুন অনেক হয়েছে, আপনাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি, এখন আবার কি? আদিত্য মুচকি হেসে বলল, আরে বিরক্ত হচ্ছেন কেন? আমি শুধু আপনার নামটা জানতে চাচ্ছিলাম। এখন তো আমাদের একসাথে এক বাড়িতে থাকতে হবে, তাই আপনার নামটা তো জানা দরকার তাই না? নূর শান্ত সুরে বলল, আমি মেহরুমা নূর। নাইস টু মিট ইউ মিস নূর। আমি সাদমান শাহরিয়ার আদিত্য। আচ্ছা, আপনি তো আমার থেকে বয়সে ছোট হবেন, তাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাকে তুমি বলে সম্বোধন করতে পারি? নূর একটু সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, হ্যাঁ করতেই পারেন, ইটস ওকে। তো নূর, আমার হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইটস
ওকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলুন। আচ্ছা, তুমি কি বাসায় সবসময় শাড়ি পরেই থাকো? আরে না না, এটা তো আমার ছোট বোনের কাজ। আসলে ও আজ জিদ করেছিল শাড়ি পরার জন্য, তাই আর কি। ও আচ্ছা, যাই হোক, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। মাইন্ড করো না, সৌন্দর্যকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাই বললাম। সত্যি তোমাকে অপূর্ব দেখাচ্ছে। আদিত্যের কথায় নূরের রাগ হওয়ার কথা হলেও কেমন যেন রাগ হলো না নূরের, বরং আদিত্যর প্রশংসায় লজ্জা ঘিরে ধরল নূরকে। বুকের ভেতরটা আবারও ধুকপুক করে উঠল। নূর আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। আদিত্যকে ছোট করে একটা থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে গেল। আর আদিত্যর ঠোঁটে ফুটে উঠল সেই ভালো লাগা হাসি। নীলা ওর রুমের দরজায় আসতেই কেউ ওর হাত টেনে ধরে রুমের দেয়ালের সাথে আটকে দিল। নীলা একটু ঘাবড়ে গিয়ে সামনে তাকিয়ে দেখল এটা আর কেউ না, বরং ওর পাগলটা। নীলা একটু ঘাবড়ে গিয়ে বলল, কি করছেন? কেউ চলে আসলে সর্বনাশ হয়ে যাবে। আবির নীলার দিকে ঝুঁকে বলে উঠল, সর্বনাশ তো হয়েই আছে। জানো, তোমাকে এতদিন কত মিস করেছি। মিস করতে করতে আমি আধা হয়ে গেছি। তোমার কি একটু মনে পড়ে না আমার কথা? এত নিষ্ঠুর কেন তুমি? জানো, ভিটামিনের অভাবে আমি দুর্বল হয়ে গেছি। নীলা ভ্রুকুসকে বলল, আমার সাথে দেখা না হওয়ার আপনার ভিটামিন কমার কি সম্পর্ক? অনেক কঠিন সম্পর্ক। তোমার সাথে দেখা হয় না, তোমার কাছ থেকে মিষ্টি ডোজগুলো নেওয়া হয় না, তাই তো আমি দুর্বল হয়ে গেছি। তুমি এই গানটা শোনোনি, তেরে চুমে মে চাওয়ান পাস হ্যায়? তো আমি তো আমার চাওয়ান পাস পাচ্ছি না, তাই তো আমার বডিতে ভিটামিনের অভাব পড়েছে। এখন ফটাফট আমার ভিটামিনের ডোজ দিয়ে দাও, যাতে আমি আবার সুস্থ সবল হয়ে উঠি। দেখুন, বরাবরের মতো নীলার কথা শেষ হওয়ার আগে আবির বলে উঠল, দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, শুধু বলো দেখুন দেখুন, দেখার মতো কিছুই। নীলা মিনতি সুরে বলল, প্লিজ বন্ধ করুন এসব, কেউ না কেউ দেখে ফেলবে। আবির বাঁকা হেসে বলল, তো দেখুক, দেখলে তো আরো ভালো। দুজনকে ধরে বিয়ে করে দেবে, তারপর তো সারাক্ষণ ভিটামিনের ডোজ নিতে পারবো। হাই, কত মজা হবে। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমাকে আমার ভিটামিন দিয়ে দাও, তাহলে আমি চলে যাবো। কথাটা বলে আবির নীলার ঠোঁটের দিকে এগুতে নিল। নীলা লজ্জায় চোখ বন্ধ করে নিল। আবিরের ঠোঁট নীলার ঠোঁটে ছুঁই ছুঁই। সেই মুহূর্তে হঠাৎ কারোর পায়ের আওয়াজ শুনতে পেল নীলা। নীলা ঘাবড়ে গিয়ে দুই হাত দিয়ে আবিরকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ভীতু স্বরে বলল, কেউ আসছে, প্লিজ আপনি লুকিয়ে পড়ুন কোথাও। আবিরের ভাড়া ভাতে পানি ঢেলে পড়ায় বেচারা আশাহত হয়ে বলল, ধ্যাত্তেরি, এখন মুহূর্তে কাউকে আসতে হলো? ভাইয়ের প্রেম করাতে সবাই মিলে হেল্প করেছে, আর আমার বেলায় সবার ভেজাল করতে হয়। আবিরের ফালতু কথায় পাত্তা না দিয়ে নীলা তাড়াতাড়ি করে আবিরকে লুকানোর চেষ্টা করতে লাগলো। আশেপাশে তাকিয়ে তেমন জায়গা না পেয়ে জলদি জলদি করে জানালার পর্দার পেছনে লুকিয়ে দিল আবিরকে। তখনই রুমে ঢুকলো নূর। নীলা ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে বলে উঠল, আরে আপু, কিছু বলবে তুমি? হ্যাঁ, আসলে আমার চার্জারটা কাজ করছে না, তোর চার্জারটা দে তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। নীলা তড়িঘড়ি করে ওর চার্জারটা নিয়ে নূরের হাতে দিল। নূর চার্জারটা হাতে নিয়ে চলে যেতে নিবে, তখনই জানালার পর্দার দিকে তাকিয়ে ভ্রুকুসকে ফেলল নূর। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, এসব কি? নীলা ভয় পেয়ে গেল। তাহলে কি আপু সব জেনে গেল? নীলা একটা ঢোক গিলে বলল, কি আপু, কিসের কথা বলছো? কিসের কথা বলছি তাকে তুই জানিস না, নাকি জেনেও না জানার ভাব করছিস? এই রে, আপু বোধহয় দেখে ফেলেছে, এখন কি হবে? আব্দু গাই নীলা। নীলা করুণ সুরে কিছু বলতে যাবে, তার আগেই নূর পর্দার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলে উঠল, এসব কি? হ্যাঁ, পর্দায় এত ময়লা আর ঝুল কেন? পর্দা ঝাড়িস না তুই? নূরের কথায় নীলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে আপু বুঝতে পারেনি, যাক বাঁচে গেল। নূর ঘরের কোণার ঝাড়ুটা হাতে নিয়ে বলে উঠল, তুই না দিনে দিনে একদম আলসে হয়ে যাচ্ছিস, চোখ দিয়ে দেখেও একটা কাজও করিস না। কথাটা বলে নূর ঝাড়ু নিয়ে এসে পর্দার ওপর জোরে জোরে বাড়ি দিয়ে পর্দা ঝাড়তে লাগলো। নীলা সব দেখে চোখ বড় বড় করে নিল। বেচারা আবিরের তো অবস্থা খারাপ, নিজের মুখ চেপে ধরে দাঁত কিরমির করে দাঁড়িয়ে আছে। নূরের ঝাড়ুর বাড়িতে আবিরের হালুয়া টাইট।
নীলা তাড়াতাড়ি করে নূরের হাত ধরে বলল, থাক থাক আপু, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি করে নিব। তুমি বরং যাও। হ্যাঁ, নূর বলে উঠল, ঠিক আছে, তাড়াতাড়ি ঝেড়ে নিচে আয়, মা লাঞ্চের জন্য ডাকছে। ঠিক আছে আপু, তুমি যাও, আমি আসছি। নূর মাথা ঝাঁকিয়ে চলে গেল। নূর চলে যেতেই নীলা পর্দা সরিয়ে আবিরকে বের করলো। আবিরের অবস্থা করুন। নীলা অপরাধী সুরে বলল, সরি। আবির করুণ সুরে বলল, কি সরি? হ্যাঁ, এসেছিলাম ভিটামিনের ডোজ নিতে আর পেলাম ঝাড়ুর ডোজ। কি কোভাল আমার কিউট ভাবি ডলটা পচা হয়ে গেছে। কেমন করে মারলো তার দেবরকে। আবিরের কথা শুনে নীলার অনেক হাসি পাচ্ছে। মুখ টিপে হাসছে নীলা। সেটা দেখে আবির নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, অনেক হাসি পাচ্ছে না? ঝাড়ুর বাড়ি খাইছে, এখন আমাকে আমার পানাটা বুঝে দিয়ে আমার ব্যথা দূর করবে। কথাটা বলে আবির আবারও নীলার ঠোঁটের দিকে ঝুঁকতে লাগলো। নীলার ঠোঁট ছুঁই ছুঁই। তখনই হঠাৎ বাইরে থেকে নীলার মা নীলার নাম ধরে ডাক দিল। নীলা হড়বড়িয়ে গিয়ে তাড়াতাড়ি আবিরকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। বেচারা আবিরের আর ভিটামিন নেওয়া হলো না। আবিরের এখন হাত পা ছড়িয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা। ডাইনিং টেবিলে আসতেই নূরের চোখ কপালে উঠে গেল। টেবিলের খাবার দেখে মনে হচ্ছে আর যেন জামাই ষষ্ঠী হচ্ছে। এমন কোনো জিনিস নেই যা ওর মা রান্না করেনি। এত আহামরি আয়োজন কিসের জন্য হচ্ছে সেটাই বোধগম্য হচ্ছে না নূরের। একটু পরে সবাই লাঞ্চের জন্য টেবিলে আসলো। আদিত্য আর আবিরও এসে চেয়ার টেনে বসলো। আদিত্য নূরের পাশে চেয়ারে বসলো। নূরের মা আজ অনেক খুশি। আজ প্রথম সে তার জামাতাকে আপ্যায়ন করার সুযোগ পাচ্ছে। তাই সে প্রফুল্ল চিত্তে আদিত্যর আপ্যায়ন করতে লাগলো। নূর শুধু হা করে ওর মায়ের কাণ্ড দেখছে। ওর মায়ের হঠাৎ করে হলোটা কি তাই বুঝতে পারছে না নূর। এই অপরিচিত লোকটাকে এমন আদিক্ষেতা করতে দেখে নূর অবাক হয়ে যাচ্ছে। মনে হচ্ছে লোকটা যেন পেইং গেস্ট না, বরং তার মেয়ের জামাই। শুধু ওর মা না, নূর খেয়াল করলো বাসার সবাই কেমন এই লোকটাকে পারলে মাথায় করে নাচে। এই নীলাটাও কি সুন্দর এই লোকটার সাথে মিশে গেছে। যেন মেলায় হারিয়ে যাওয়া ভাই বোনের নতুন করে মিলন হয়েছে। এদের মাঝে নিজেকেই যেন পরপর মনে হচ্ছে। ওকে কেউ খেয়ালই করছে না, যেন ওখানে নূর নামের কাউকে দেখতেই পাচ্ছে না ওরা। লাইক ভ্যানিশ হয়ে গেছে। এই লোকটা একদিনেই কেমন ওর পরিবারকে বশ করে নিয়েছে। এসব ভেবে নূরের কেমন যেন রাগ লাগছে এই লোকটার ওপর। না জানি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এসব ভাবতে ভাবতে নূর বেখেয়ালিতে ভাতের সাথে একটা মরিচ সহ মুখে দিয়ে দিল। মরিচে কামড় লাগতেই ঝালে বিষম খেয়ে উঠল নূর। নূর ঝাল একদম সহ্য করতে পারে না। চোখ দুটো কেমন লাল হয়ে গেল। নূরের এই অবস্থা দেখে আদিত্য ঘাবড়ে গেল। আদিত্য তড়িঘড়ি করে পানির গ্লাসটা নিয়ে নূরের মুখে ধরল। আপাতত ওর অন্য কোনো খেয়াল নেই। নূরও ঝালের তাড়নায় অত কিছু না ভেবে আদিত্যের হাত থেকে পানিটা খেয়ে নিল। পানি খাওয়া শেষে আদিত্য অতি চিন্তিত সুরে বলল, ঠিক আছো তুমি? আদিত্যের কথায় নূর এবার আদিত্যের দিকে তাকালো। লোকটার চোখে নিজের জন্য চিন্তা স্পষ্ট দেখতে পেল নূর। কিন্তু কেন? উনি আমার জন্য এত আকুল হচ্ছেন কেন? উনি তো আমাকে কখনো ভালো করে চেনেনি না। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য আবারও বলে উঠল, কি হলো, কথা বলো, ঠিক আছো তুমি? নূর এবার আদিত্যর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা হালকা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ঠিক আছি। আদিত্য পায়েসের বাটিটা এগিয়ে দিয়ে বলল, একটু মিষ্টি খাও, ঝাল চলে যাবে। লোকটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে নূর। এত কেয়ার কেন করছে উনি আমার? নিজের মনে প্রশ্নটা করে কোনো উত্তর পেল না নূর। অগত্যা সৌজন্যমূলক হাসি দিয়ে পায়েস নিয়ে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষে আবির কিছুক্ষণ পর সবার কাছ থেকে বিদায় নিয়ে নূরের বাসা থেকে চলে গেল। রাত 12টা। আদিত্যের চোখে ঘুম নেই। বেডের ওপর শুধু উসখুস করছে। এতক্ষণে বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। এই সময়টারই অপেক্ষা করছিল আদিত্য। আদিত্য বেড থেকে নেমে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। তাই আদিত্য ধীরে ধীরে নূরের রুমের দিকে এগোলো। যদিও কেউ দেখলেও সমস্যা হবে না, তবুও কেউ দেখলে লজ্জায় পড়তে হতো। তাই আদিত্য সবার
ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করছিল। নূরের রুমের দরজায় এসে দেখলো দরজা খোলাই, শুধু চাপানো আছে। আদিত্য খুব একটা অবাক হলো না, কারণ ও নীলাকে আগেই বলে রেখেছিল, তাই নীলাই হয়তো দরজা খুলে রেখেছে। আদিত্য মুচকি হেসে মনে মনে ভাবল, বাহ, কি কপাল তোর আদিত্য! প্রেম করার জন্য মেয়ের ফ্যামিলি তোকে হেল্প করে, এমন কপাল কয়জনের আছে? আদিত্য আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকলো। পা টিপে টিপে নূরের বেডের কাছে এসে দেখলো নূর ঘুমে কাদা হয়ে আছে। বাহ, ওর ঘুম কেড়ে নিয়ে কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। কথাটা ভেবে মুচকি হাসলো আদিত্য। তারপর ধীরে ধীরে বেডের ওপর নূরের পাশে আস্তে করে শুয়ে পড়ল। নূরের দিকে কাত হয়ে মুখোমুখি হয়ে শুয়ে নূরের মুখের দিকে তাকিয়ে রইল। তবে এটুকুতে যেন আদিত্যের মন ভরল না। আদিত্য নূরের গায়ের ওপর থেকে চাদরটা একটু সরিয়ে নিজেও চাদরের ভেতরে ঢুকে গেল। তারপর এক হাত দিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে নূরকে নিজের বুকের ভেতর নিয়ে নিল। ঘুমে কাদা হয়ে থাকা নূর কিছুই টের পেল না। এটা দেখে আদিত্য খুব একটা অবাক হলো না। ও জানতো ওর ঘুম পাগলি বউটা এমনই, ঘুমিয়ে গেলে দিন দুনিয়ার আর কোনো খবর থাকে না তার। আর এই স্বভাবটাই আজ আদিত্যর সুবিধা করে দিল। তাই তো সে তার এঞ্জেলটাকে বুকে নিয়ে ঘুমানোর লোভটা সামলাতে পারল না। আদিত্য দুই হাতে নূরকে নিবিড়ভাবে বুকের মাঝে জড়িয়ে নিল। আজ কতদিন পর তার পরিটার শরীরে ঘ্রাণ পাচ্ছে। এতদিনে তৃষ্ণার্ত মনটা যেন প্রশান্তির ঠান্ডা শীতল বাতাস পেল। আদিত্য নূরের মাথায় চুমু খেয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। 1 মাস পর সে শান্তির ঘুম দিবে। নূর নিজেও ঘুমের মাঝে আদিত্যকে জড়িয়ে ধরল। নূরের মস্তিষ্ক ঘুমিয়ে থাকলেও তার অবচেতন মনটা ঠিকই আদিত্যর আলিঙ্গনে শান্তির পরশ খুঁজে পেল। ঘুমের ভেতরেই নূরের চেহারায় এক প্রশান্তির ছাপ ভেসে উঠল, যেন অনেক দিন পর আসে অতি প্রিয় কিছু পেয়েছে। এভাবে দুজনেই প্রশান্তিতে ঘুমের রাজ্যে পাড়ি দিল। ভোরের দিকে আদিত্য নূরের রুম থেকে চলে গেল। যাওয়ার আগে নূরের কপালে ভালোবাসার পরশ দিতে ভোলেনি। সকালের মিষ্টি রোদ ঘরে ঢুকতেই নূরের ঘুমটা হালকা হয়ে এলো। নূর আড়মোড়া ভেঙে উঠে বসলো। আজ এত সকাল সকাল নিজের ঘুম ভাঙা দেখে নূর নিজেই খানিকটা অবাক হলো। মনে হচ্ছে কাল রাতের ঘুমটা অন্য দিনের তুলনায় অনেক ভালো হয়েছে। হঠাৎ নূরের নাকে একটা ঘ্রাণ আসলো। নূর এদিক ওদিক তাকিয়ে নাক টেনে ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করছে। নূর নিজের জামার গলাটা ধরে নাকের কাছে নিতেই বুঝতে পারলো ঘ্রাণটা ওর জামা থেকেই আসছে। ঘ্রাণটা কেমন যেন খুব পরিচিত মনে হলো নূরের। নূর ভ্রু কুঁচকে ভাবল, এমন ঘ্রাণ কোথা থেকে আসলো? আমি তো এমন কোনো পারফিউম ব্যবহার করি না। তবে কি অন্য কেউ আমার রুমে এসেছিল? না না, এটা কিভাবে সম্ভব? হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। নূর তাই আর বেশি কিছু না ভেবে উঠে ফ্রেশ হতে গেল। নূর ফ্রেশ হয়ে রোজকার অভ্যাস অনুযায়ী একটু ছাদে গেল। নূর রোজ সকালে উঠে ছাদে ওর ফুল গাছগুলো দেখতে যায়, তাদের পানি দেয়। এই বিষয়টা নূরের অনেক ভালো লাগে, তাই আজও তার ব্যতিক্রম হলো না। নূর ছাদে ওর ফুল গাছগুলোর কাছে যেতেই হঠাৎ দেখতে পেল আদিত্য ছাদে উপুর হয়ে পুশ আপস করছে। আদিত্যকে দেখে নূর একটু থতমত খেয়ে গেল। তাড়াতাড়ি করে নেমে যেতে নিয়ে আবার মনে মনে ভাবলো, 1 মিনিট, আমি কেন যাব? এটা আমার বাসা, আমার ছাদ। তাহলে আমি কেন যাব? সে তার কাজ করছে, আমিও আমার মতো আমার কাজ করব। এসব ভেবে নূর আর গেল না। পানির পাইপটা চালু করে গাছে পানি দিতে লাগলো। না চাইতো নূরের অবাধ্য চোখ দুটো শুধু আদিত্যের দিকেই যাচ্ছে। একটা হাতা কাটা ঢোলা টি শার্ট পরেছে আদিত্য, যার দরুন আদিত্যের ফুলে ওঠা মাসলসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এক্সারসাইজের কারণে আদিত্যের বলিষ্ঠ শরীরে ঘাম জমে গেছে। সব মিলিয়ে আদিত্যকে এই মুহূর্তে অনেক অ্যাট্রাকটিভ লাগছে। নূর বারবার আর চোখে আদিত্যের দিকে তাকাচ্ছে। এই কারণে নিজের ওপর নিজেই বিরক্ত হচ্ছে নূর। মনে মনে নিজেকে নিজেই বকে দিয়ে বলল, তুই কবে থেকে এত লুচ্চু হয়ে গেলি নূর? এর আগে কি কখনো ছেলে মানুষ দেখিসনি নাকি? এভাবে হাঁ করে গেলার কি আছে? খবরদার আর তাকাবি না।
নিজের মনকে ধমক দিলেও মন ওর কথা না শুনে আবারও আদিত্যের দিকেই যেতে লাগলো। নূরের এবার আদিত্যের ওপর রাগ লাগছে। এক্সারসাইজ করবে নিজের রুমে বসে করুক, এখানে সবাইকে দেখিয়ে দেখিয়ে করার কি আছে? অসহ্যকর। আদিত্য আর চোখে নূরের সব কার্যকলাপই দেখছে। বিষয়টা ওর অনেক মজা লাগছে। একটু পরে আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের সামনে এসে দাঁড়ালো। আদিত্যকে দেখে নূর একটু অপ্রস্তুত হয়ে গেল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলে উঠল, এক্সকিউজ মি নূর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে কি একটু পানির পাইপটা দেওয়া যাবে? নূর জোরপূর্বক হেসে পানির পাইপটা আদিত্যের দিকে এগিয়ে দিল। আদিত্য পাইপটা নিয়ে পাইপের পানি নিজের মুখের উপর ধরল। মুখে পানি দিতে দিতে মাথাটা ঝাঁকাতে লাগলো, যার ফলে আদিত্যের চুলের পানি ছিটে নূরের মুখে লাগছে। নূর চোখ খিচে বন্ধ করে নিল। শরীরটা কেমন যেন কেঁপে উঠল ওর। আদিত্য একটু পর পানির পাইপটা আবার নূরের হাতে দিয়ে বলল, থ্যাংক ইউ। তারপর আদিত্য ছাদ থেকে নেমে এলো। নূরের অগোচরে আদিত্যের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। আর নূর কেমন মন্ত্রমুগ্ধের মতো পানির পাইপ হাতে নিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। বিহান আদিত্যের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে কিছু হিসাব নিকাশের কাজ করছিল। তখনই হঠাৎ আয়াত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিহানের সামনে এসে বিহানের দিকে একটা ইনভাইটেশন কার্ড এগিয়ে দিল। বিহান ভ্রুকুসকে একবার কার্ডের দিকে তাকিয়ে আবার আয়াতের দিকে তাকিয়ে বলল, এটা কি? আমার বিয়ের কার্ড? আয়াতের অনায়াসে বলা কথাটাই বিহানের বুকের ভেতর ধুক করে উঠল। বিহান বিস্মিত চোখে তাকালো আয়াতের দিকে। তখনই আয়াত সোফায় বসে হেসে দিয়ে বলল, মজা করছিলাম। এটা আমাদের এনজিওর সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্ড। আমাদের এনজিওর জন্য অনুদান কালেক্ট করতে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছে। হাসি করে আসবেন। বিহান প্রথমে আগে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আয়াতের অমন কথায় হঠাৎ কিছু একটা হয়ে গিয়েছিল বিহানের। বুকের ভেতর থাকা যন্ত্রটা কেমন মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিল। কিন্তু এমনটা কেন হলো? এমনটা হওয়ার তো কথা না। এমন হলে যে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজ মজা করলেও একদিন না একদিন তো এই দিনটা সত্যিই আসবে। তখন এই বুকের ভেতর থাকা যন্ত্রটা কি করবে? সে কি তখন একেবারেই বন্ধ হয়ে যাবে নাকি কোনো রকমে চলবে? বিহানকে চুপ থাকতে দেখে আয়াত বলে উঠল, কি হলো? কিছু বললেন না যে? আসবেন তো অনুষ্ঠানে? আয়াতের কথায় বিহানের ভাবনায় ছেদ পড়ল। বিহান একটু নড়েচড়ে বসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেখুন, আমি জানি আপনি আমার সেদিনের কথাগুলোর জন্য এসব করেছেন, তবে আপনাকে এসব করার কোনো দরকার নেই। আপনার সামনে পুরো লাইফ পড়ে আছে। আপনি পড়ালেখা করুন, বন্ধুদের সাথে আড্ডা দিন, জীবনটাকে এনজয় করুন। এসবে জড়ানোর কোনো দরকার নেই আপনার। আপনি আগের মতো লাইভ এনজয় করেন। আয়াত স্মিত হেসে বলল, প্রথমত আমি আপনার জন্য এসব করছি না। জরুরি নয় সব বিষয়ে শুধু আপনাকে নিয়েই হবে। হ্যাঁ, এটা ঠিক। আপনার কথা আমি এই পাত খুঁজে পেয়েছি। তবে এসব আমি আপনার জন্য বা আপনাকে ইমপ্রেস করার জন্য করছি না। আর কে বললো আমি এনজয় করছি না? আরে আমি তো এতদিন একটা আসল খুশি খুঁজে পেয়েছি। এই যে কাজটায় যে আমি কত শান্তি পাই সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন ওই সুবিধা বঞ্চিত শিশুদের মুখে একটু হাসি ফোটাতে পারি, নিজেকে যেন তখন ধন্য মনে হয়। তখনকার ওই খুশিটা সবচেয়ে বেশি দামি মনে হয়। বিহান অবাক চোখে তাকিয়ে আয়াতকে দেখছে। মেয়েটার ভেতর যে এত মায়া, এত উদারতা আছে তা কখনো টেরই পায়নি বিহান। সবসময় শুধু ওর চঞ্চলতা দেখে নিতান্তই ইনম্যাচিউর মনে হতো ওকে। অথচ এখন এক অন্য আয়াতকেই দেখতে পাচ্ছে বিহান। বিহানের ভাবনার মাঝে আয়াত আরও বলতে লাগলো, আর এমনিতেও আমি বেঁচে থাকার জন্য একটা উৎস খুঁজছিলাম। হ্যাঁ, সবশেষে পেয়েও গেলাম। এখন এই এনজিও আর এনজিওর কাজই হবে আমার বেঁচে থাকার মূল উদ্দেশ্য। আমার স্বপ্ন আমি এনজিওটাকে ভবিষ্যতে আরও অনেক বড় করব, যাতে যতটা পারি আমি সব সুবিধা বঞ্চিত শিশুদের হেল্প করতে পারি। যাই হোক, আজকে বিকেলে অনুষ্ঠান, যদি আসেন তাহলে খুশি হব। কথাগুলো বলে আয়াত চলে গেল। আর বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল। আয়াতের শেষের বলা কথাগুলোই ওর ভেতরে থাকা কষ্টের কিছুটা আভাস পেয়েছে বিহান। কেন যেন আজ আয়াতের কষ্টে বিহানের বুকেও চিনচিন ব্যথা করছে। এমনটা কেন হচ্ছে? তাহলে কি বিহানও এখন আয়াতের ব্যথায় ব্যথিত হতে শুরু করেছে?
নূর ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলের কাছে আসতেই ওর মা ওর হাতে একটা গরম ধোয়া ওঠা কফির কাপ ধরিয়ে দিয়ে বলল, যা তো কফিটা আদিত্যকে দিয়ে আয়। নূর যেন ভ্যাবাচাকা খেয়ে গেল, বোকার মতো ওর মায়ের দিকে তাকিয়ে বলল। আমি? নূরের মা সোজাসাপটা বলে উঠল, হ্যাঁ তুই না তো কে? এখানে কি আর কেউ আছে? যা যা তাড়াতাড়ি কফিটা দিয়ে আয় তো, না হলে ঠান্ডা হয়ে যাবে। ছেলেটা তখন কি বলবে আমরা তাকে এক কাপ গরম কফিও দিতে পারি না? নূর ওর মায়ের কথার পৃষ্ঠে আর কথা বলার সাহস পেল না। অগত্যা দমে গিয়ে কফির মগটা নিয়ে আদিত্যের রুমের দিকে এগুলো। আদিত্যের রুমের দরজায় এসে টোকা দিল। কয়েকবার নক করার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। নূর এবার দরজাটা একটু খুলে ভেতরে তাকিয়ে দেখলো রুমে কেউ নেই। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝতে পারলো আদিত্য ওয়াশরুমে। যাক, ভালোই হয়েছে, তাহলে ওনার মুখোমুখি হতে হবে না। কথাটা ভেবে নূর রুমের ভেতর এগিয়ে গিয়ে কফির মগটা টেবিলের উপর রাখলো। নূর একটু খেয়াল করে দেখলো রুমটা একদম পরিপাটি করে গুছিয়ে রাখা আছে, কোথাও কোনো অগোছালো নেই। ছেলে মানুষ হয়েও এত নিট অ্যান্ড ক্লিন দেখে নূর একটু অবাক হলো। নূর ঘুরে চলে আসতে নিবে তখনই হঠাৎ একটা মিষ্টি ঘ্রাণ নূরের নাকে এসে লাগলো। ঘ্রাণটা কেমন পরিচিত পরিচিত মনে হলো নূরের। নূর এদিক ওদিক তাকিয়ে আর নাক টেনে ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করলো। বেডের ওপর আদিত্যের শার্ট রাখা আছে। নূর সন্দেহজনকভাবে শার্টটা হাতে নিয়ে নাকের কাছে ধরল। হ্যাঁ, এখান থেকেই আসছিল ঘ্রাণটা। ঘ্রাণটা কেমন যেন তীব্র নেশালো। নূর যেন ঘোরের ভেতর চলে যাচ্ছে। নূরের মনে পড়লো সকালে এই ঘ্রাণটাই তো ও ওর জামা থেকে পাচ্ছিল। তাহলে উনি কি আমার রুমে এসেছিল? কথাটা ভাবতেই কেমন যেন বুকটা কেঁপে উঠল নূরের। না না, এটা কিভাবে সম্ভব? আমি তো রাতে দরজা আটকেই শুয়েছিলাম, হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে, কিন্তু এই ঘ্রাণটা। আর ভাবতে পারছে না নূর, সব কিছু কেমন যেন কনফিউজিং লাগছে। এই লোকটাকে কেমন রহস্যময় লাগছে ওর কাছে। নূরের ভাবনার মাঝেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ এলো। নূর তাকিয়ে দেখলো আদিত্য শাওয়ার নিয়ে শুধু একটা টাওয়াল পরে বের হয়েছে। নূরের বেহায়া চোখ দুটো যেন আদিত্যতেই আটকে গেল। আদিত্যের ফর্সা সুঠাম শরীরে পানির কণাগুলো যেন মুক্ত দানার মতো চিকচিক করছে। নূরকে দেখে আদিত্য টেডি স্মাইল দিয়ে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে এলো। নূর দেয়ালের পাশেই দাঁড়িয়েছিল। আদিত্যকে আসতে দেখে অপ্রস্তুতভাবে বলল, আপনার কফি দিতে এসেছিলাম। কথাটা বলে নূর চলে যেতে নিলে তার আগে আদিত্য নূরের দুই পাশ দিয়ে দেয়ালে হাত রেখে নূরকে মাঝখানে আটকে দিল। নূর চমকে উঠল। বুকের ভেতর আবারও টিপ টিপ করে উঠল। নূর বুঝতে পারছে না এই লোকটা যখনই ওর কাছে আসে তখনই ওর এমন হয় কেন। কেমন যেন অদ্ভুত ফিলিং হয়। হৃৎপিণ্ডটা দ্রুত বেগে দৌড়ায়, যেন কোনো কিছু ইঙ্গিত করতে চায় সে, কিন্তু কি সেইটা বুঝতে পারে না নূর। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? আদিত্য নূরের দিকে একটু ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, আমি কি করছি? যা করার তুমিই তো করছো। আমি তোমার হেল্প করতে চাচ্ছি। মানে? ঘ্রাণ নিতে চাইলে শার্ট থেকে নেওয়ার কি দরকার? জলজান্ত মানুষটাই তোমার সামনে দাঁড়িয়ে আছে, যত খুশি ঘ্রাণ নাও, আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। আদিত্যের কথায় নূর থতমত খেয়ে গেল। তার মানে উনি দেখে ফেলেছেন? ছি, উনি কি ভাবছেন না জানি। নূর অপ্রস্তুতভাবে বলে উঠল, ওটার একটা কারণ আছে। আসলে সকালে আমার জামা থেকেও এই ঘ্রাণটাই পাচ্ছিলাম, তাই একটু সন্দেহ হচ্ছিল আর কি, তাছাড়া আর কিছুই না। আদিত্য নূরের দিকে নেশাভরা চোখে তাকিয়ে বাঁকা হেসে বলল, তাই? তাহলে তো এটা অনেক বড় রোগে আক্রান্ত হয়েছো তুমি। তুমি জানো এমনটা কখন হয়? যখন কেউ কারো কথা সবসময় ভাবে, তখন তার ঘ্রাণ সব জায়গায় পায় সে, এমনকি তাকে দেখতেও পায় সব জায়গায়। তাহলে কি তোমার সাথেও তাই হচ্ছে? নূর থতমত খেয়ে বলল, এমন কিছুই না, ছাড়ুন আপনি। আদিত্য নূরের দিকে আরেকটু ঝুঁকে বলে উঠল, তুমি মানা করলেও তোমার লক্ষণগুলো তো অন্য কিছু বলছে। কথাটা বলে আদিত্য নিজের মাথাটা আরেকটু ঝুঁকিয়ে নূরের ঘাড়ের কাছে মুখ নিয়ে নাক টেনে নূরের শরীরের মিষ্টি ঘ্রাণ টেনে নিল। নূরের সারা শরীর কেঁপে উঠল, চোখ খিচে বন্ধ করে নিল। আদিত্যের এমন কার্যক্রমে সাধারণত নূরের চরম রাগ লাগা দরকার।
তবে আশ্চর্যজনকভাবে কেন যেন নূরের রাগ ও অস্বস্তি কিছুই হচ্ছে না, বরং কেমন জানি রাজ্যের লজ্জা ঘিরে ধরেছে নূরকে। লজ্জায় কাঁপছে নূর, আর নূরের এই কাঁপুনি যেন আদিত্যকে নেশাগ্রস্ত করে দিচ্ছে। এর আগে কখনো নূরের প্রতি আদিত্যর শারীরিক কোনো চাহিদা কখনোই জাগেনি। জাগবেই বা কী করে? তখন তো নূর একটা মাসুম পরী ছিল, যাকে শুধু ভালোবাসা যায়, তার প্রতি কখনো চাহিদা করা যায় না। তবে এখনকার এই নূরকে দেখলেই কেন যেন অবাধ্য চাওয়াগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। হারাতে ইচ্ছে হয় নূরের মাঝে, খুব কাছে টানতে ইচ্ছে করে। আদিত্য নূরের চুলের মাঝে নাক ডুবিয়ে দিয়ে নূরের চুলের ঘ্রাণে মাতোয়ারা হতে লাগলো। নূর আর থাকতে পারলো না, দুই হাতে আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আর আদিত্য মাথার চুল নেড়ে ঠোঁট কামড়ে হাসলো। নূর দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে হাঁপাতে লাগলো। আর একটু হলে বোধ হয় ওর নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত। বুকটা এখনো প্রচণ্ড পরিমাণ কাঁপছে। কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না নূর। মনে মনে ভাবছে লোকটার থেকে দূরে থাকতে হবে। কেমন যেন মায়াজালে ঘেরা লোকটা, কাছে আসলেই কি যেন হয়ে যায় ওর, মনে হয় কেমন হারিয়ে যায় ও। তাই লোকটার থেকে দূরে থাকাই ঠিক হবে। এমনিতেও লোকটা কেমন যেন রহস্যে ভরা, মনে হয় কিছু একটা লুকানো আছে ওনার মাঝে। উফ, আর ভাবতে পারছে না নূর। আপাতত এসব মাথা থেকে ঝেড়ে ফেলে ভার্সিটির জন্য রেডি হয়ে নিল নূর। নূর রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে এসে দেখলো আদিত্য ডাইনিং টেবিলে বসে মহারাজের মতো আয়েশ করে নাস্তা গিলছে, আর তার মা বরাবরের মতোই আদিক্ষেতার বহর লাগিয়ে দিয়েছে। এসব দেখে গা জ্বলছে নূরের, রাগে বিড়বিড় করে বলল, ঢং দেখে বাঁচছি না। নিজের মেয়ে না খেয়ে চলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়ালই নেই এদের। কোথাকার কোন লোককে নিয়ে এসে আদিক্ষেতা করছে, যেন মাথায় তুলে নিয়ে নাচলে শান্তি পাই এরা। আমি এদের সত্যিকারের মেয়ে কিনা এই ব্যাপারে আজ প্রথমবার ডাউট হচ্ছে আমার। দেখ, খাবই না আর। নূর রেগে চলে যেতে নিলেই আদিত্য বলে উঠল, আরে নূর, না খেয়েই চলে যাচ্ছ? নূর আদিত্যের দিকে আর চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি না বেশি করে খান, আমার খাওয়ার দরকার নেই, আমার এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। নূরের মা ধমকে সুরে বললেন, নূর, এভাবে কিভাবে কথা বলছিস তুই? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? ও তো তোর ভালোর জন্যই খাওয়ার কথা বলেছে, এতে এত ঢাকার কি আছে? আদিত্য বলে উঠল। ইটস ওকে মা, আমি কিছু মনে করিনি। আদিত্যকে ওর মাকে মা ডাকতে দেখে নূরের ছোট মনটা যেন বেলুনের মতো ঠুস করে ফুটে গেল। শেষমেশ কিনা পুরোপুরি আমার মাকে কেড়ে নিল এই লোকটা। এখন আবার মাকে মাও ডাকছে। এই দুঃখ কই রাখবো? কচু গাছের সাথে গলায় দড়ি দিব নাকি? না না, থাক, দরকার নেই। শুধু শুধু কচু গাছটাকে আমার কষ্টের ভাগিদার করে কি হবে? এই অভাগিনীর দুঃখের বোঝা না হয় আমি একাই বয়ে বেড়াবো। নূরের ভাবনার মাঝে আদিত্য আবার বলে উঠল, তোমার ভার্সিটি কোথায়? নূর ওর ভার্সিটির ঠিকানা বললে আদিত্য বলে উঠল, ও, তাহলে তো সমস্যা নেই, আমি ওইদিকে একটা মিটিংয়ের জন্য যাচ্ছি, যাওয়ার সময় তোমায় নামিয়ে দিয়ে যাব। নূর বলে উঠল, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। নূরের মা আবারও কড়া গলায় বলে উঠল, মানা করছিস কেন? ছেলেটা যখন এত করে বলছে তখন যা না, তোর দেরিও হবে না। নূরের ওর মায়ের ওপর চরম রাগ লাগছে। কোথায় আমি এই লোকটার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছি, আর মা কিনা আরও এই লোকটার কাছে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু আর কোনো উপায়ও তো নেই। এখন যদি মানা করে দেই, মা নিশ্চয়ই আমাকে ঘর থেকে বের করেই দিবে। এখন যে তার শো কল্ড ছেলেই সব কিছু, আমি আবার কোন ক্ষেতের মূলা? তাই নূর আর কথা না বাড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও ব্রেকফাস্ট করে আদিত্যের সাথে বের হলো। গাড়িতে নূর চুপ মেরে বসে রইল, একটা কথাও বলল না আদিত্যের সাথে। আদিত্য নূরের এমন গাল ফোলানো দেখে মনে মনে হাসলো। আজকে একটু হলেও নূরকে সেই আগের নূরের মতো লাগছে। আদিত্য খুব মিস করে ওর মাসুম পরিটাকে। না জানি কবে আবার সে তার নূরকে
পুরোপুরিভাবে ফিরে পাবে, কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো আদিত্য। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো আদিত্য। তারপর নিজে নেমে নূরের পাশে এসে দরজা খুলে দিল। নূর নেমে ছোট করে একটা থ্যাংক ইউ বলে সোজা চলে গেল। নূর ভেতরে না যাওয়া পর্যন্ত ওর দিকে তাকিয়ে রইল। নূর ওর বান্ধবীদের কাছে আসতেই দেখলো সব কয়টা আবালের মতো হাঁ করে দাঁড়িয়ে আছে। নূর ভালো করে খেয়াল করে দেখলো এরা সবাই আদিত্যর দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছে। নূর ওদের মাথায় একটা চাটি মেরে বলল, এই ছাগলের দল, এভাবে আবালের মতো হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? ওরা সবাই বলে উঠল, ওয়াও দোস্ত, কি হট মাল! আমি তো ফিদা হয়ে গেছি। কোথায় পাইলি এমন হট বম? এদের কথায় নূরের কেমন যেন রাগ হলো। নূর বিরক্তিকর কণ্ঠে বলল, ছি, এসব কি ধরনের ভাষা? হট মাল আবার কি? তোরা তো দেখছি একদম উচ্ছন্নে চলে গেছিস। আরে এর জন্য তো উচ্ছন্নে কেন, মঙ্গল গ্রহেও যেতে রাজি আমি। বল না কি উনি? আমাদের বাসার পেইং গেস্ট, কালকেই এসেছে। ওয়াও, কত লাকি তুই ইয়ার! এমন একটা হট পেইন্ট গেস্ট থাকলে আর কি লাগে জীবনে। আমি হলে তো পেইন্ট গেস্টকে বাসায় জামাই বানিয়ে দিতাম। নূর দাঁত কিরবির করে বলল, চুপ করবি তোরা? কি যা তা বলছিস? ওরা সবাই নূরকে চেপে ধরে বলল, ইয়ার, আমাদের একটু ইন্ট্রো করিয়ে দে না তোর পেইং গেস্টের সাথে। প্লিজ 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 ইয়ার, তুই যা বলবি আমরা তাই শুনবো, শুধু একবার প্লিজ। নূর চরম বিরক্তিকর এদের কাণ্ড কারখানায়। অগত্যা এদের কথা রাখার জন্য বাইরের দিকে তাকালো। তবে এতক্ষণে আদিত্য চলে গেছে, সেটা দেখে নূর যেন মনে মনে খুশি হলো। নূর পরে বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, কিন্তু উনি তো চলে গেছেন। ওর বান্ধবীরা প্রথমে একটু হতাশ হলেও পরে বলে উঠল, আরে আজ চলে গেছে তাতে কি হয়েছে? তোদের বাসায় তো আছে, আমরা তোর বাসায় গিয়ে দেখা করব। নূর পড়ে গেল এক ঝামেলায়। এখন আবালগুলো আবার কি করে কে জানে। বিকালে আয়াতের বলা টাইম মোতাবেক বিহান গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আয়াতকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়াতের আসার কোনো নাম নেই। বিহান বোর হয়ে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ পরে আয়াত বেরিয়ে এলো। বিহান আনমনে পাশে তাকাতেই ওর চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল মস্তিষ্কের সকল কার্যকর্ম। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে থেকে আসা অপরূপ রমণীর দিকে। আয়াত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা নৃত্য পরিবেশন করবে, তাই সেই অনুযায়ী সে তৈরি হয়েছে। পরনে লাল পাড়ের সাদা শাড়ি, 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি, মাথায় উঁচু করে ফুলিয়ে খোপা করা, খোপার ওপর দিয়ে বেলি ফুলের গাজরা লাগানো, কপালের ওপর টায়রা, দুকানে বড় ঝুমকা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল দেওয়া। সব মিলিয়ে যেন আয়াতকে এক অপ্সরী লাগছে। বিহান যেন মুহূর্তেই থমকে গেল। আশেপাশে সব কিছুই যেন ধোঁয়াশা, শুধু আয়াতকেই দেখতে পাচ্ছে বিহান। এমনভাবে কখনো আয়াতকে ভালো করে খেয়াল করে দেখেনি বিহান। তবে আজ কেন চোখ ফেরানো দায় হয়ে গেছে ওর কাছে। আজকাল বিহানের সব কিছুই যেন ওর অবাধ্য হয়ে গেছে। বিহানের কথা ওরা শুনতেই চায় না, নিজের মনমর্জি মতোই চলে। বিহান এখনও ওভাবেই তাকিয়ে আছে, আর ওর আঙ্গুলে ধরে রাখা সিগারেটটা পুড়তে পুড়তে একদম শেষ মাথায় চলে এসেছে। শেষ মাথায় আসতেই বিহানের আঙ্গুলে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা লাগলো। সিগারেটের ছ্যাঁকায় বিহানের ঘোর কাটলো। বিহান সিগারেটটা ফেলে দিয়ে হাত ঝাঁকাতে লাগলো। তখনই আয়াত ওর কাছে এগিয়ে এসে বলল, কি হচ্ছে? বিহান আয়াতের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, ওই সিগারেটের ছ্যাঁকা লেগেছে একটু। আয়াত স্মিত হেসে বলল, দুশ্মনকে কাছে রাখলে দুশ্মন তো ছবল মারবেই। এসব ছাইপাশ না খেলে কি হয়? আমাকে তো সেদিন এত বোঝালেন যে জীবন এত সহজ না, বেঁচে থাকতে অনেক কষ্ট করতে হয়। তো এত স্ট্রাগল করে বেঁচে আছেন কি এসব খেয়ে অকালে মরার জন্য? জানেন, একজন সুইসাইড করা ব্যক্তি আর একজন সিগারেট খাওয়া ব্যক্তির মাঝে কোনো তফাৎ নেই। একজন সাথে সাথে মরে আর একজন ধুকে মরে, ব্যাস এতটুকুই পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। একদমে কথাগুলো বলে
আয়াত এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর বসলো। আর বিহান ওভাবেই কতক্ষণ দাঁড়িয়ে আয়াতের কথাগুলো ভাবতে লাগলো। আজকাল মেয়েটার কথার প্রত্যুত্তরে কিছু বলতেই পারে না বিহান, কেমন যেন ভাষাহীন হয়ে যায়। বিহানের ভাবনার মাঝে আয়াত গাড়ির হর্ন বাজিয়ে বিহানকে অবগত করলো। বিহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে দুজনের ভেতর আর তেমন কোনো কথা হলো না। অনুষ্ঠানের ভেন্যুতে এসে বিহান গাড়ি থামালো। আয়াত দরজা খুলে নামতে নিলেই বিহান পাশ থেকে বলে উঠল, শোনো। সাথে সাথে আয়াত থেমে গেল। বুকটা কেঁপে উঠল ওর। এই প্রথম বিহান আয়াতকে তুমি সম্বোধন করে ডাকলো। আয়াত একটা ঢোক গিলে বিহানের দিকে তাকিয়ে বলল, জি কিছু বলবেন? বিহান একটু গলা খাকারি দিয়ে উঠল, তারপর একটু আমতা আমতা করে বলল, বলছি যে তোমাকে অনেক সুন্দর লাগছে। আয়াতের যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। ও কি ঠিক শুনছে? বিহান ওর প্রশংসা করছে? আয়াতের শরীর কেমন কেঁপে উঠল। আর বেশিক্ষণ এখানে থাকলে ওর চোখ ভরে উঠবে, তাই কোনো রকমে ঢোক গিলে বলল, ধন্যবাদ। কথাটা বলেই আয়াত ঝট করে নেমে গেল। না হলে যে অবাধ্য নোনাজলগুলো চোখের বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। সে বিহানের সামনে আর দুর্বল হতে চায় না। বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল। আয়াতকে যে সে তুমি করে সম্বোধন করেছে সে ব্যাপারে এখনও হুঁশ নেই বিহানের। কেন যেন আজ হঠাৎ করেই মুখ দিয়ে বেরিয়ে গেল। আজকাল সত্যি কোনো কিছু বিহানের আয়ত্তে থাকে না। বিহান একটু গাড়ি পার্ক করে নিজেও ভেতরে গেল। একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। আয়াত আর তার বন্ধুরা মিলে অনুষ্ঠানের সঞ্চালনা করছে। ছোট ছোট বাচ্চারা এসে নানান রকম পরিবেশনা দেখাচ্ছে, কেউ গান, কেউ কবিতা, কেউ নাচ করে দেখাচ্ছে। বিহান দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করছে। বিহান না বললেও আয়াতের এই উদ্যোগে অনেক খুশি। বিশেষ করে এই সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য অনেক ভালো লাগছে ওর। এসব বাচ্চাদের আর বিহানের মতো রাস্তায় রাস্তায় ঠক্কর খেতে হবে না। এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিছুক্ষণ পরে আয়াত মঞ্চে এলো। মঞ্চে এসে ওর পারফরমেন্স শুরু করলো। ফাগুনের মোহনায় গানটিতে সুন্দর একটা নৃত্য পরিবেশনা করলো আয়াত। বিহান মনোমুগ্ধকর হয়ে আয়াতের নৃত্য দেখছে। ওর বুকের ভেতর জং ধরে যাওয়া যন্ত্রটা যেন আজ নতুন উদ্যমে চলতে শুরু করেছে, যেন কোনো নতুন প্রাণের খোঁজ পেয়েছে সে। তাহলে কি শেষমেশ বিহানও সেই ভালোবাসা নামক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল? কথাটা ভাবতেই বিহানের ঠোঁটের কোণায় কিঞ্চিত হাসির রেখা ভেসে উঠল। পারফরমেন্স শেষে আয়াত সবার উদ্দেশ্যে নিজের এনজিও সম্পর্কে সুন্দর একটা স্পিচ দিল। বিহান আজ যত দেখছে ততই যেন অবাক হচ্ছে আয়াতকে দেখে। এই একটা মেয়ের মাঝে কত প্রতিভা লুকিয়ে আছে বিহান আগে কখনো বুঝতেই পারেনি। আয়াতের স্পিচ শেষে সবাই করতালি দিয়ে উঠল। তারপর একে একে সব অতিথিরা তাদের ইচ্ছে অনুযায়ী ডোনেশন দিতে লাগলো। আয়াত খুশি মনে সবার ডোনেশন কালেক্ট করতে লাগলো। বিহানও ওর পক্ষ থেকে একটা চেকে কিছু অ্যামাউন্ট লিখে আয়াতের দিকে এগিয়ে গেল। আয়াতের সামনে এসে যেই ওর চেকটা দিতে যাবে তখনই হঠাৎ আরেকটা ভদ্রলোক আয়াতের দিকে একটা 50 লাখ টাকার চেক এগিয়ে দিল। আয়াত একবার চেকটার দিকে তাকালো, তারপর মুখ তুলে লোকটার দিকে তাকালো। লোকটাকে দেখে আয়াত মুচকি হেসে অমায়িকভাবে বলল, আরে রাফিন সাহেব, আপনি তো বলেছিলেন আপনি আসবেন না। রাফিন মুচকি হেসে বলল, হ্যাঁ, কাজের জন্য আসা অনেকটা অসম্ভবই ছিল বটে, তবে যেখানে তুমি ডেকেছো সেখানে কি আমি না আসতে পারি? তাও আবার এত ভালো কাজের জন্য। তাই তো চলে এলাম তোমাকে সারপ্রাইজ দিতে। আই হোপ এই অধমের সারপ্রাইজে তুমি খুশি হয়েছো। আয়াত হাসি মুখে বলল, অবশ্যই অবশ্যই, আপনি আসাই আমরা সবাই খুশি। তারপরেও আপনি এত বড় মাপের ডোনেশন দিয়েছেন, এটা তো আমাদের জন্য অনেক খুশির বিষয়। থ্যাংক ইউ সো মাচ রাফিক সাহেব, আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ। প্লিজ হ্যাভ আ সিট। বুঝতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? আমাকে রাফিন সাহেব না, বরং শুধু রাফিন বলে ডাকবেন প্লিজ। আসলে আপনার মুখে রাফিন সাহেব শুনে নিজেকে কেমন ওল্ড লাগে। সো ক্যান ইউ স্কিপ সাহেব? আয়াত মুচকি হেসে বলল, ওকে রাফিন সাহেব, সরি আই মিন রাফিন, প্লিজ হ্যাভ আ সিট। রাফিন হাসি মুখে আয়াতের পাশের চেয়ারে গিয়ে বসলো। এতক্ষণ ধরে বিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কার্যকর্ম দেখছিল। এই লোকটার সাথে আয়াতের এত আদিক্ষেতা দেখে বিহানের ভ্রু কুঁচকে এলো। বিহান লোকটাকে ভালো করে স্ক্যান করে দেখলো।
লোকটা বয়সে ওর সমানই হবে, স্যুট বুট পরা, একদম জেন্টেলম্যান যাকে বলে। কিন্তু কে এই লোকটা, আর আয়াত একে কীভাবে চিনে? আয়াত এতক্ষণে বিহানকে খেয়াল করলো, বিহানের দিকে তাকিয়ে বলল, বিহান জি, কিছু বলবেন? বিহান ওর চেকটা পেছনে লুকিয়ে জোরপূর্বক হেসে বলে উঠল, না না, তেমন কিছু না, আমি তো খালি জিগেইবার আইছিলাম আপনি কখন বাইর হইবেন। আমার তো মনে হয় একটু দেরি হবে। আপনার সমস্যা হলে আপনি না হয় চলে যান, আমি একাই চলে যাব। না না, সমস্যা কি আছে, আপনার যখন কাজ শেষ হয় তখনই লইয়া যাবনে, রাত তো হইয়া গেছে, এত রাইতে আপনার একলা যাওন ঠিক না, আমি বাইরে অপেক্ষা করতেছি, আপনার কাম শেষ হইলে চইলাইয়ে। আয়াত মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। বিহান এবার একটু গলা খাকারি দিয়ে ইতস্ততভাবে বলল, আইসা ওই লোকটাকে, আর আপনি হ্যারে কেমতে চিনেন? না মানে আগে কখনো দেখি নাই তো, তাই কইলাম। আয়াত বলে উঠল, আরে উনি তো অনেক বড় বিজনেসম্যান আর সোশ্যাল ওয়ার্কস। আমার এই এনজিওতে উনি অনেক হেল্প করেছেন। বলতে গেলে উনি না হলে হয়তো এই এনজিওটা চালাতেই পারতাম না। সত্যি অনেক বড় মনের মানুষ। বিহান আর কিছু না বলে ওখান থেকে চলে এলো। কিছুটা দূরে এসে আয়াতের এক বান্ধবীর কাছে ওর চেকটা ধরিয়ে দিল। বিহান দূর থেকেই আয়াত আর ওই লোকটার দিকে তাকিয়ে রইল। দুজন কি সুন্দর হেসে হেসে কথা বলছে। রাফিন কেমন যেন শুধু আয়াতের দিকেই তাকিয়ে আছে, আর তার চোখের ভাষায় আয়াতের প্রতি তার ভালো লাগাটা স্পষ্ট দেখতে পাচ্ছে। বিহানের বুকের ভেতরটা কেমন যেন জ্বলতে শুরু করলো। তখনই বিহানের মনে পড়ল আদিত্যের বলা সেদিনের কথাটা। ভালো থাকতে চাইলে জীবনে সবসময় সঠিক সময়ে সঠিক কাজটা করতে হয়, না হলে বেশি দেরি হয়ে গেলে তখন আর চাইলেও ভালো থাকা যায় না। আমি সত্যি দেরি করে ফেলেছি, আয়াত কি ভালো থাকার নতুন পথ বেছে নিয়েছে। রাত 9টা। আদিত্য ডিনারের জন্য ডাইনিং টেবিলে এসে বসলো। নূর আর নীলা আগেই এসে বসেছে। নীলার বাবা একটু অসুস্থ, তাই সে আগেই নিজের রুমে খেয়ে নিয়েছে। নূরের মা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। নূর আর নীলা খাওয়া শুরু করলো, তবে আদিত্য এখনও খাচ্ছে না। সেটা দেখে নূরের মা বলে উঠল, কি হলো আদিত্য, খাচ্ছ না কেন? খাওয়া শুরু করো। আদিত্য করুণ সুরে বলল, কিভাবে খাবো মা? আসলে আজকে রাস্তায় একটা গাড়ির সাথে আমার গাড়ি হালকা টক্কর লেগেছিল, তাই ডান হাতে কাঁচা টুকরো বিঁধে যাওয়ায় হাতে অনেক ব্যথা হচ্ছে। এখন এই হাত দিয়ে কিভাবে খাবো বলুন? নূরের মা চিন্তিত সুরে বলল, সে কি বলো, কখন হলো এটা, দেখি তো একটু। নূরের মা আদিত্যের হাত ধরে চেক করতে লাগলো। আদিত্য তখন চোখের ইশারায় কিছু বুঝালো। নূরের মা তখন বুঝতে পারলো যে আদিত্য সব ড্রামা করছে, তাই তিনিও ড্রামা করে বললেন, ইস, কতখানি ব্যথা পেয়েছে, আহারে, এখন ছেলেটা খাবে কি করে? নূর একটু কৌতূহলী চোখে আদিত্যের দিকে তাকালো। আদিত্যের অ্যাক্সিডেন্টের কথা শুনে ওরও কেমন জানি খারাপ লাগছে, তবে কিছু বলল না ও। নীলাও ওর মায়ের সাথে মিলে ড্রামা করে বলল, হ্যাঁ সত্যি তো, বেচারা ভাই এখন কিভাবে খাবে? নূরের মা হঠাৎ বলে উঠল, নুইমা, তুই খাইয়ে দে না ছেলেটাকে। নূর বেচারি পুরো টাসকি খেয়ে গেল। ওর মায়ের কথা শুনে আজ ওর পুরো বিশ্বাস হয়ে গেল যে এটা ওর মা না, নিশ্চয়ই ওর মা বদলে গেছে। টিভি সিরিয়ালের মতো ডুপ্লিকেট কেউ এসে ওর মায়ের জায়গা নিয়ে নিয়েছে, আর নয়তো ওর মায়ের ভেতর কোনো ভূতপ্রেতের আত্মা ঢুকে গেছে। না হলে ওর মা কখনো এমন উদ্ভট কথা বলতেই পারে না। এসব ভেবে নূর ওর মায়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, মা, তুমি কি ঠিক আছো? কি বলছো এসব? নূরের মা বলে উঠল, বাড়ি কি এমন বললাম? বেচারা ছেলেটা হাতে ব্যথায় খেতে পারছে না, তাই তো খাইয়ে দিতে বললাম। এতে এত অবাক হওয়ার কি আছে? আরে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাহায্য করা তো আমাদের ধর্ম, তাই না? নূর দাঁত চেপে বলল, তো তুমি পালন করো না এই ধর্ম? তুমিও তো তোমার সো কল্ড আদরের ছেলেকে খাইয়ে দিতে পারো, আমাকে কেন বলছো? নূরের মা আমতা আমতা করে বলল, হ্যাঁ, দিতাম না তো কি করতাম? চুলোয় রান্না বসানো আছে, আমাকে ওখানে থাকতে হবে, না হলে আমি খাইয়ে দিতাম। তুই খাইয়ে দে, আমি গেলাম রান্না দেখতে। কথাটা বলে নূরের মা তাড়াতাড়ি করে ওখান থেকে কেটে পড়ল। নূর এবার পাশে তাকিয়ে যেই নীলাকে বলতে যাবে তখনই দেখলো নীলা ওখান থেকে গায়েব, যেন মুহূর্তেই নীলা গায়েব হয়ে গেছে। আদিত্যের এসব দেখে ভীষণ মজা লাগছে। কপাল গুনে এমন একটা শাশুড়ি আর শ্বশুরবাড়ি পেয়েছে।
এমন শ্বশুরবাড়ি থাকলে আর কি লাগে। আদিত্য নূরের দিকে তাকিয়ে অসহায় ফেস বানিয়ে বলল, থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি না হয় আজ না খেয়েই থাকবো। একদিন না খেলে তো আর মরে যাব না, তাই না? আদিত্যের কথায় নূরের কেমন মায়া লাগলো। নূর একটু অপ্রস্তুতভাবে হেসে বলল, ইটস ওকে, আসুন আমি খাইয়ে দিচ্ছি। মা কি বলল শোনেননি? আমার মানুষই তো একজন আরেকজনের উপকারে আসবো, তাই না? কথাটা বলে নূর আদিত্যের খাবারের প্লেটটা নিজের হাতে নিল। তারপর ভাত মাখিয়ে আদিত্যের মুখের সামনে ধরল। আদিত্যকে আর পায় কি? সে তো এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। নূরের হাতে খাওয়ার জন্যই তো এত ড্রামা করলো। আদিত্য দেরি না করে ফটাফট হা করে খাবার মুখে নিল। খাবার মুখে নেওয়ার সময় আদিত্য নূরের আঙ্গুলগুলো সহ মুখে পুরে নিল। নূরের আঙ্গুল চুষে খাবারটা মুখের ভেতর নিল। আদিত্যের এহেন কাজে নূর কেঁপে উঠল। বুকের ভেতর আবারও ধুকপুক করে উঠল। নূর বুঝতে পারছে না এই লোকটার ছোঁয়ায় ওর এমন কেন হয়। বাইরে চলাফেরার সময় অসাবধানতায় কখনো কোনো ছেলের ছোঁয়া লেগে গেলেও কেমন অস্বস্তিতে গা গুলিয়ে ওঠে, কিন্তু এই লোকটার ছোঁয়ায় কোনো অস্বস্তি বা ঘৃণা কেন বোধ হয় না ওর? কেন মনে হয় এই ছোঁয়াটা খুবই পরিচিত, খুবই আপন, যেন একান্ত আপন কেউ। কেন এমন হয়? কে উনি? ওনাকে ঘিরে এত রহস্য কেন জাগে মনে? এসব ভাবতে ভাবতে নূরের মাথার ভেতর কেমন ব্যথা হতে লাগলো। নূরের চোখের সামনে আবছা আবছা কিছু প্রতিচ্ছবি ভেসে উঠল, যেখানে নূর এমন করেই কাউকে খাইয়ে দিচ্ছে, তবে ছবিটা স্পষ্ট হচ্ছে না। নূরের মাথায় যন্ত্রণা আরও বাড়তে লাগলো। মাথার যন্ত্রণায় নূর বাম হাত দিয়ে ওর মাথা চেপে ধরে চোখ বন্ধ করে হালকা আর্তনাদ করে উঠল। আদিত্যের চেহারায় অন্ধকার নেমে এলো। আদিত্য প্রচুর ঘাবড়ে গিয়ে দুই হাতে নূরের মুখটা ধরে উত্তেজিত হয়ে বলল, এই নূর, কি হয়েছে তোমার? কথা বলো, কষ্ট হচ্ছে তোমার? বলো আমাকে। নূর চোখ বন্ধ করা অবস্থায় বলে উঠল, মাথা ব্যথা করছে অনেক। আদিত্য কোনো কিছু না ভেবে নূরকে পাজা কোলে তুলে নিল। নূরকে ওর রুমে নিয়ে যেতে যেতে ওর মাকে ডাকলো আদিত্য। নূরকে রুমে এনে বেডে শুইয়ে দিল। নূরের মাও দৌড়ে এলো রুমে। আদিত্য নূরের মাকে জিজ্ঞেস করলো নূরকে কোন মেডিসিন দেওয়া হয়। নূরের মা ওষুধ দেখিয়ে দিলে আদিত্য তাড়াতাড়ি করে নূরকে ওর মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়ার কিছুক্ষণ পর নূরের মাথা ব্যথা একটু কমে আসলো। আদিত্য নূরের পাশে বেডের ওপর বসে নূরের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, এখন কেমন লাগছে? নূর এবার চোখ মেলে আদিত্যের দিকে তাকালো। এই কিছু সময়ের ব্যবধানেই আদিত্যকে কেমন বিধ্বস্ত লাগছে। চোখ দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে। আচ্ছা, উনি কি আমার জন্য এত ব্যাকুল হচ্ছেন? কিন্তু কেন? আমি কে হই তার? আমার জন্য এত চিন্তিত হচ্ছেন কেন? নূরকে এভাবে চুপ থাকতে দেখে আদিত্য আবারও বলে উঠল, কি হলো? কথা বলো। এখনো খারাপ লাগছে? তাহলে হসপিটালে নিয়ে যাই, চলো। নূর ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, না না, তার দরকার নেই, এখন ঠিক লাগছে আমার। নূরের কথায় আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূরকে এভাবে দেখে আদিত্য খুব ভয় পেয়ে গিয়েছিল, যে জন্য সে নূরকে কিছুই বলে না। সেখানে সামান্য কারণে নূরের কিছু হয়ে গেলে সহ্য করতে পারবে না ও। নূরের সুস্থতার চেয়ে কিছুই জরুরি না ওর কাছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।